হ্যালো বন্ধুরা, শিটং দার্জিলিং ধরতে ট্যুরের আজকে আমাদের সেকেন্ড দিন। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শিলিগুড়ি থেকে শিটং আসা, শিটংয়ে একটা সারাদিন কাটানো। আর আজকের ব্লগে শেয়ার করব শিটং থেকে দার্জিলিং যাওয়া, আর যাওয়ার পথে প্রচুর সাইট সিন করা, রাতে দার্জিলিং মেলে ঘোরা, আর তার সাথে নানা রকম খাওয়া দাওয়া করা। তো সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে শিটংয়ে একটা সুন্দর সকালবেলাটা শুরু হচ্ছে চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ দেখে। তোমাদের সাথে সমস্ত কিছুই আস্তে আস্তে শেয়ার করছি। প্রথমে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি, যেহেতু আজকে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার আছে দার্জিলিংয়ের যাওয়ার জন্য। এখন ঘুরিতে পারছি ওই 5:30 6টা মতো, আর ঘুম ভেঙে গেছে। বেড়াতে আসলে বেশিক্ষণ ঘুমিয়ে থাকা যায় না, ঘুম ভেঙেই যায় তাড়াতাড়ি। আর ঘুম থেকে ওঠার পরেই ওনারা সবার ঘরে ঘরে এসে চা দিয়ে যাচ্ছিলেন, যে যেমন চা খায়, দুধ চা, লিকার চা, এই সমস্ত। তো সেই চাটা নিয়েই চলে এলাম বাইরের পরিবেশটা এনজয় করতে করতে চাটা খাবো বলে। আর চা খেতে খেতে শুধু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম সেরকম নয়, একটুখানি সামনের দিকে এগিয়েও গিয়েছিলাম। আসলে চারিদিকটা এত দারুণ লাগছিল। আমরা তো সবসময় শহরে থাকি, এরকম পরিবেশ পাই না, আর ওখানে গিয়ে এরকম পরিবেশে থেকে আর কোথাও যেতেই ইচ্ছে করছিল না। শিটংয়ে আমরা যেখানে ছিলাম সেটা তো তোমাদের আগের দিনেই বললাম, অহলদারা ভিউ পয়েন্ট। তো এখান থেকেই তো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, আমাদের আর কোথাও যাওয়ারও দরকার নেই, রুম থেকেই ভালো ভিউ আমরা এনজয় করতে পেরেছিলাম দুদিন ধরে। তো দেখালাম ঘরে এখন রাই ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। ও যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণে আমি যে রেডি হয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডও ওদিকে রেডি হচ্ছে, কারণ আমাদের এখান থেকে গাড়ি ছেড়ে দেবে 8টা 8:30 নাগাদ। তো হাতে বেশি সময় নেই, ওই জন্য রাই যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণ আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আর এখন আমার হাজব্যান্ড রাইয়ের কাছে আছে, তো সেই সুযোগে আমি চলে এসেছিলাম চারিদিকটা ভালো করে আবার ঘুরে দেখতে, আর কিছু ছবি ভিডিও করার উদ্দেশ্যে। পাহাড়ে তো এক এক সময় এক এক রকম পরিবেশ, কখনো মেঘলা তো কখনো রোদ। ভোরবেলার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এখন যাই একটু বেলা হয়েছে, 7 সাড়ে 7টা মতো বেজে গেছে, অমনি কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে গেছে। তবু যাই হোক, চারিদিকে ভালোই রোদ ছিল, ওই জন্য ভালো লাগছিল বেশ সকালবেলার এই রোদটা গায়ে মাখতে। আর শিটংয়ে হালকা ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না, মানে পাতলা সোয়েটার গায়ে দিলেই ভালোভাবে কাটানো যাবে। আর আমরা যেখানে ছিলাম সেখানে নাম না জানা নানান রকম ফুলের গাছও ছিল, তো সেই গাছগুলোই আমি দেখছিলাম। এইরকম ফুলগুলো আমাদের এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না, আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর, ওই জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করছিলাম। তো এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর রাইও ঘুম থেকে উঠে পড়েছিল, আর ওকে রেডি করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, ড্রাইভার দাদা বারবার তাড়া দিচ্ছিল। শিটংয়ের এই অহলদারা হোমস্টেটা আমরা একদিনের জন্যই বুকিং করেছিলাম, যদিও একদিন থেকে মন ভরেনি, আবার যাওয়ার ইচ্ছে রইল, কিন্তু তবুও আমাদের ট্যুরে একদিনের জন্যই শিটংটা ছিল। আর লাস্ট দিনে এই যে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, অনেকে লুচি তরকারিও খেয়েছে, আবার অনেকে ম্যাগিও খেয়েছে। আমি ছিলাম ম্যাগি খাওয়ার দলে, ওই জন্য আমি এই যে এখানে ম্যাগি নিয়ে নিয়েছি। আর এই অহলদারা হোমস্টেতে আমাদের খাওয়া দাওয়াটাও এই প্যাকেজের মধ্যে অ্যাড করা ছিল, তো ওনারা আগের দিনের লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট অবধি আমাদের সার্ভ করেছিলেন। আর এখানের খাবার দাবারও সত্যিই ভীষণ ভালো, মানে দুপুরবেলার ভাত থেকে শুরু করে পরের দিন সকালবেলার লুচি অবধি সমস্তটাই খুবই সুন্দর, মানে ওনাদের খাবার দাবার আমাদের খুবই ভালো লেগেছে। তোমরা যারা শিটংয়ে আসতে চাও এই অহলদারা হোমস্টেটা বুক করতে পারো, এখানে ভালো ভিউও পাবে, তার সাথে খাওয়া দাওয়াও ভীষণ ভালো। আর এবার চলো তোমাদের সাথে রুম ট্যুরটা করে নিই। আগের দিন তো এসে তোমাদের সাথে রুমটা ভালো করে শেয়ারই করা হয়নি, আজকে দেখাচ্ছি রুমটা। প্রথমে ঢুকতেই এই যে দুদিকে দুটো বেড আর মাঝখানে একটা টেবিল, আর বেডের উল্টো দিকে এদিকে ছিল দুখানা চেয়ার, আর তার সাথে এই যে একটা ড্রেসিং টেবিল, এখানে সমস্ত দরকারি জিনিসপত্র তোমরা রাখতে পারো। আর তারপর এই দিকটাই ছিল ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সামনেই বেসিন আর ওদিকে একটা কোমোড। আর যেহেতু এখানে সবসময় ঠান্ডা থাকে, ওই জন্য বাথরুমের মধ্যে গিজারেরও ব্যবস্থা আছে, মানে গরম জলও সবসময় পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। তো এই যে এটাই ছিল আমাদের রুম, আমরা দুটো ফ্যামিলি এই রুমটাই ছিলাম। আসলে শিটংয়ে এই অহলদার হোমস্টেটার প্রচুর ডিম্যান্ড, যেহেতু এটা একটা ভিউ পয়েন্ট হোমস্টে, তো সেই জন্য এটার প্রচুর ডিম্যান্ড। আমরা তো প্রায় 4-5 মাস আগে থেকেই অহলদারা হোমস্টেটা বুকিং করেও 3টে মাত্র রুম পেয়েছি। আমাদের সাথে 11 জন ছিল, 4টে রুম পেলে সুবিধা হতো, কিন্তু কি আর করার, এই হোমস্টেটায় থাকবো বলে আমরা একদিনের জন্য 3টে রুমেই অ্যাডজাস্ট করে নিয়েছিলাম।
তোমরাও যারা শিলংয়ে আসতে চাও এই অহলদারা হোমস্টেটা বুক করতে পারো। তবে যেহেতু এই হোমস্টেটার প্রচুর চাহিদা, আগে থেকে অবশ্যই বুকিং করে রাখবে। শিলংয়ে ঘুরতে আসলে সবাই এই অহলদারা ভিউ পয়েন্ট এটা সাইট সিন করতে আসে, আর আমরা এখানে ছিলাম বলে আমাদের আর এক্সট্রা করে সাইট সিন করতে হয়নি। তো এখানেই একদিন কাটিয়ে এরপর আমরা চলে যাচ্ছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যেতে যেতে বিকেল হয়ে যাবে, এখন ঘুরতে পারছে 9টা মতো। আমাদের যেতে যেতে অনেকগুলো সাইট সিন করার আছে, আর আজকের ওয়েদারটাও ভালো আছে, মানে ভীষণ রোদও উঠেছে, আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে রোদটা ভীষণ ভালো লাগছে। প্রথমেই আমরা চলে এসেছিলাম শিলংয়ের বিখ্যাত অরেঞ্জ গার্ডেনে। এই শিলংয়ের কমলালেবু বিখ্যাত, তোমরা কম বেশি অনেকেই জানো। তো আমরা সেই কমলালেবু দেখার উদ্দেশ্যেই চলে এসেছিলাম অরেঞ্জ গার্ডেনে, কিন্তু গিয়ে দেখি আমরা যেই সিজনে গিয়েছিলাম সেই সময় কমলালেবু ভালো হয়নি, মানে সবে মাত্র কমলালেবু গাছে ধরেছে, একদম ছোটো ছোটো সবুজ সবুজ হয়ে আছে, পাতিলেবুর মতো দেখতে লাগছিল। আর তার উপর অরেঞ্জ গার্ডেনটা বন্ধ ছিল, মানে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, বাইরে থেকে দেখতে হতো। তো সেই জন্য আমরা বাইরে থেকে কমলালেবু দেখে তারপর এবার চলে এলাম পরের ডেস্টিনেশন নামথিং পোখরিতে। এখানে দেখলাম ছোট ছোট অনেক রকমের দোকান বসেছে, কিন্তু এখানে দামগুলো খুব হাই ছিল। আমরা অনেক কিছু দাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু দামগুলো বেশ ভালো হাই ছিল বলে আমরা আর ওখান থেকে কিছু কিনিনি। নামথিং পোখরিটা মূলত একটা পাইন গাছের জঙ্গল মতো, আর একটা লেকও দেখতে পাওয়া যায় নামথিং পোখরিতে। এই যে এই জায়গাটা দেখছো, এখানে লেকটা দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা গিয়ে লেকটা দেখতে পাইনি, হয়তো জলটা শুকিয়ে গিয়েছিল হতে পারে। আর এখানে স্যালামান্ডারও দেখতে পাওয়া যায়, সেটাও যদি আমরা দেখতে পাইনি। এখানে একটা বজরংবলীর মূর্তি আছে, তো সেই মূর্তিটা দেখে আমরা তারপর একটু পাইন বনের জঙ্গলের দিকে যাচ্ছিলাম। তবে এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, মানে খুব একটা বেশি ট্যুরিস্ট আসেও নি। আর পাইন বনের জঙ্গলটা বেশ ঘন, অনেক দূর অবধি যাওয়া যায়, কিন্তু আমরা আর বেশি দূর যাইনি। আমরা সামনেটা থেকে কয়েকটা ছবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো যেতে যেতে রাস্তায় কত কুয়াশা, পুরো অন্ধকার হয়ে আছে। তো এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর এরপর যাব আমরা যোগীঘাটে। যোগীঘাটও বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, আর যোগীঘাট যাওয়ার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমার পাহাড়ি নদী খুব ভালো লাগে, আর যোগীঘাটে গিয়ে সেই পাহাড়ি নদী দেখতে পাবো সেই জন্য। কিন্তু যোগীঘাট যাওয়ার রাস্তাটা এত বাজে ছিল, মানে কি বলবো, চারিদিকে উঁচু নিচু এবড়ো খেবড়ো, মানে যেতে তো বেশ সময়ও লেগেছিল, অনেকটা নিচে যোগীঘাটটা, আর শিলং থেকে যেতেও অনেকটাই টাইম লাগবে। যোগীঘাটে যখন এলাম তখন তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে, আর চারিদিকের এই সবুজ দেখতে দেখতে আমরা যোগীঘাটে পৌঁছে গিয়েছিলাম। এটা হচ্ছে যোগীঘাটের ব্রিজটা, এখান থেকে গাড়িও যাতায়াত করে, এমনি মানুষ নর্মালি হাঁটাচলাও করে। গাড়িতে করে আমরা ব্রিজটা ক্রস করে তারপর আবার এই ব্রিজে আসবো, কিন্তু তার আগে যাব নদীটা দেখতে। এই ব্রিজ দিয়ে যেতে যেতে দেখলাম যে পাশে একটা বাঁশের ব্রিজ আছে, হয়তো আগে সেই ব্রিজটা ছিল আর এখন এই ভালো ব্রিজটা করে দেওয়া হয়েছে। তো যাই হোক, যখন আমরা যোগীঘাটে এসে পৌঁছাই আমাদের তো খুব গরম লাগছিল, যেহেতু এটা অনেকটাই নিচে, ওই জন্য খুব গরম লাগছিল। আমরা তো সোয়েটার টুপি যা ছিল সব গাড়িতে রেখে এমনি নর্মালি জামা কাপড় পরেই নদীর ধারে যাচ্ছিলাম, এমনকি বাচ্চাগুলোরও খুব গরম লাগছিল, ওই জন্য ওদেরও সোয়েটার খুলে দিয়েছি। আর এই নদীটার নাম হচ্ছে রিয়াং নদী। এই নদীর উপরেই যোগীঘাটের ব্রিজটা অবস্থিত। যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, ওই জন্য এখানেও খুব ভিড় হয়েছিল। এখান থেকে ভিড়টা যতটা না বোঝা যাচ্ছে, যেখান থেকে নদীতে নামা যায় সেই জায়গাটায় ভালোই ভিড় হয়েছিল, মানে ছবি তোলবার জন্য মানুষের প্রচুর ভিড় হয়েছিল। আর পাহাড়ি নদীগুলো এইরকম পাথরের ওপর দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয় বলে আমার তো দেখতে খুব ভালো লাগে এই পাহাড়ি নদীগুলো। সবাইদের মতো আমরাও চলে এসেছিলাম এখানে ছবি তুলতে, কিন্তু এখানের অবস্থাটা দেখো, একদমই ছবি তোলার মতো পজিশান ছিল না। তবুও সবাইকে সাইড করে একটু আমরা ছবি তুলে নিয়েছিলাম, আর তারপর একটুখানি ব্রিজে হাঁটা, রিলস বানানো সব কিছু করে এরপর আমরা যাচ্ছি গাড়ির দিকে, কারণ ওই যে হাতে সময় খুব কম, তার মধ্যে এখনও অনেক কিছু দেখা বাকি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, কিন্তু যেতে যেতে ড্রাইভার দাদার মুখে শুনলাম যে এখন মংপুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বন্ধ। আমি যাওয়ার আগে শুনেছিলাম যে বৃহস্পতিবার হলে এমনিই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বন্ধ থাকে, আর আমাদের এই যে আজকের দিনটা এটা বৃহস্পতিবারই ছিল। তবু মনে একটা আশা ছিল যে যদি খোলা থাকে, যদি যেতে পারি সেই ভেবে। তবে শুধু বৃহস্পতিবার ছিল বলে বাড়ি বন্ধ সেরকম নয়, এখন যেহেতু পূজা ভ্যাকেশন সেই উপলক্ষে বাড়িটা বন্ধ ছিল। লক্ষ্মী পুজোর পর নাকি বাড়ি খুলবে আবার, মানে যারা ট্যুরিস্ট যাবে তারা বাড়ির ভেতর ঢুকতে পারবে। যেহেতু এই রবীন্দ্র ভবন এটা গভর্নমেন্টের আন্ডারে, তো সেই উপলক্ষে পূজা ভ্যাকেশানে এই বাড়িটা বন্ধ ছিল।
তাই জন্য আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারলাম না, বাইরে একটুখানি সময় কাটিয়ে ছবি তুলে তারপর আবার বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি সোজা দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখন ঘড়িতে মোটামুটি বাজছে 2-2:30 মতো। আর যেহেতু তাড়াতাড়ি আমাদের এখানে সব সাইট সিনগুলো করা হয়ে গেছে, ওই জন্য আমরা ঠিক করলাম যে দার্জিলিং যেতে যেতেই আমরা বাতাসিয়া লুপটা ঘুরে যাব। যেহেতু আমাদের গাড়িটা বাতাসিয়া লুপের উপর দিয়ে যাবে, তো সেই জন্য আজকেই বাতাসিয়া লুপটা ঘুরে নেব, কারণ কালকে আমাদের দার্জিলিংয়ের আরও অনেক সাইট সিন করার আছে। একটা সাইট সিন আজকে হয়ে গেলে সময়টাও অনেকটা সেভ হবে সেই ভেবে। তো দার্জিলিংয়ে ঢোকার পরেই দেখতে পেলাম টয় ট্রেনের লাইন, আর এই যে বাঁদিকে দেখা যাচ্ছে ঘুম স্টেশন। এখন আমরা আছি সমতল থেকে প্রায় 7400 ফুট ওপরে, মানে ভাবতেই কীরকম একটা লাগছে। যাই হোক, শিলংয়ে ঠান্ডাটা অনেকটাই কম ছিল, দার্জিলিংয়ে ঢোকার পর ঠান্ডাটা বেশ ভালোই টের পাচ্ছি। আর এই বাতাসিয়া লুপের সামনে এসে তো আরও ভীষণ ঠান্ডা লাগছিল। একে তো ঠান্ডা লাগছে, তার উপর চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে। বাতাসিয়া লুপে সকালবেলার দিকে আসলে নাকি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা বেলার দিকে এসেছি আর কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া তো দূরের কথা, দূরের কোনো কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছি না, চারিদিকটা এত কুয়াশায় ভরে গেছে। তবে বাতাসিয়া লুপে খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল, তো সেই জন্য আমরা ভালোভাবেই বাতাসিয়া লুপটা ঘুরতে পেরেছি। আর যেহেতু এই প্রথমবার দার্জিলিংয়ে এলাম, মানে আমি আমার হাজব্যান্ড, আমাদের এটা প্রথমবার দার্জিলিংয়ে আসা, বাকি যারা এসেছিলো সবাইদেরই একবার দুবার করে দার্জিলিং ঘোরা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের কাছে তো নতুন সব কিছু, ওই জন্য সব কিছুই নতুন নতুন লাগছে। আর তবে কুয়াশা হোক আর যাই হোক, বৃষ্টিটা যে হয়নি এটাই ভালো, নাহলে বৃষ্টি পড়লে তো ভালোভাবে ঘুরতেই পারতাম না। কুয়াশায় তবু মোটামুটি ঘোরা যাচ্ছে। আর এই যে বাতাসিয়া লুপের মধ্যে টয় ট্রেনের লাইন, এখানে এসে টয় ট্রেনগুলো থামে। আর এখানে নানান রকম শীতের জিনিসপত্র, তার সাথে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। অনেকক্ষণ ধরেই আমরা বাতাসিয়া লুপে সময় কাটালাম। আর এতটা রাস্তা আসার পরে আমরা কিছুই এখনও পর্যন্ত খেতে পারিনি, কারণ আজকের দিনটা ছিল দশমী, মানে ওখানে দশেরা হয়। দশেরার জন্য অনেক দোকান বন্ধ থাকে। আমরা রাস্তায় অনেক রেস্টুরেন্ট দেখতে দেখতে এলাম, কিন্তু কোনো রেস্টুরেন্টে খোলা পাইনি এই দশেরার জন্য। তো সেই জন্য আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আমরা বাতাসিয়া লুপের সামনেই মোমো বিক্রি হচ্ছিল, তো সেখান থেকেই মোমো কিনে খেলাম। আর এখন তো বিকেল হয়ে গেছে, ঘড়িতে বাজছে প্রায় 4টে মতো। আর এই যে আমরা বাতাসিয়া লুপ থেকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম গাড়ির কাছে। আর যেতে যেতে দেখি টয় ট্রেন, এই টয় ট্রেনগুলো এখন বাতাসিয়া লুপের কাছে যাচ্ছে, পরপর দুখানা টয় ট্রেন। তো টয় ট্রেনগুলো দেখে তো ভীষণ ভালো লাগছিলো। আমাদের কলকাতায় যেমন একই রাস্তায় গাড়ি তার সাথে ট্রাম চলাচল করে, দার্জিলিংয়ে তেমন একই রাস্তায় গাড়ি আর তার সাথে টয় ট্রেন যাতায়াত করছে। বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং হোটেলে যাওয়ার পথে আমাদের ডালি মনেস্ট্রিটাও ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 4টে মতো বেজে গেছে, তো ড্রাইভার দাদারা আর যেতে চাইলো না, কারণ ওনাদের আবার শিলংয়ে ফিরতে হবে। ওনাদের শিলংয়ের ওখানেই বাড়ি, তো ওনারা আমাদের ড্রপ করে দিয়ে আবার শিলংয়ে ফিরে যাবেন। তো সেই জন্য বললেন যে আর ওনারা ডালি মনেস্ট্রিতে দাঁড়াবেন না, একদম আমাদেরকে হোটেলে ড্রপ করে দেবেন। তো আমরা সেই জন্য তাতেই রাজি হয়ে গেলাম, যেহেতু ওনাদের বাড়ি ফিরতে হবে। আর পরের দিন তো সাইট সিন করতে বেরোবোই, তখন ভাবলাম ডালি মনেস্ট্রিটা দেখে নেব। যেতে যেতে এই রাস্তাতেই ডালি মনেস্ট্রিটা পড়বে। এই যে এটা হচ্ছে ডালি মনেস্ট্রির গেট, তো আমরা পরের দিন এটা সাইট সিন করে নেব। আর এই যে বাঁদিকে দেখছো এই স্টেশনটা, এটা দার্জিলিং স্টেশন। তো সেই স্টেশন দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আর এখন তো ঘড়িতে প্রায় 4টে মতো বেজে গেছে, ওই জন্য আমরা যেই হোটেলে স্টে করব সেই হোটেলেই ওনাদেরকে লাঞ্চের জন্য বলে দিয়েছিলাম, ওনারা আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করে রাখবেন। তারপর অনেকক্ষণ আসার পরে এই যে গাড়িগুলো এসে দাঁড়িয়েছে দার্জিলিং পোস্ট অফিসের সামনে। এখান থেকে আমাদের হোটেলটা 2 মিনিটের রাস্তা। আমাদেরকে ওনারা এখানেই আসতে বললেন, যাতে ড্রাইভার দাদারও চিনতে সুবিধা হয়, আর তার সাথে ওনারাও সহজেই এসে আমাদেরকে পিক আপ করতে পারেন। আর আমরা হেঁটে হেঁটে এই যে হোটেলের দিকে যাচ্ছি। সারাদিন ঘুরে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। আর এখন যেহেতু বিকেলবেলা, ওই জন্য রাস্তাঘাটেও প্রচুর লোকজন। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা হোটেলে যাচ্ছি, আর এই রাস্তাটা দিয়েও আবার ম্যালে পৌঁছানো যায়। আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকে ম্যাল মাত্র 5 মিনিটের রাস্তা। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা ম্যালে যাব। তো তাই জন্য এই যে রুমে এসে রাইকে প্রথমে চেঞ্জ করিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর এরপর আমরাও গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। দার্জিলিংয়ের এই হোটেলে আমাদের ফুডিং লজিং একসাথে ছিল না, আমাদের শুধু লজিং ছিল। ফুডিংটা আমরা আলাদা বাইরে করব সেটাই ভেবেছিলাম, কিন্তু যেহেতু আজকে আমরা কোথাও লাঞ্চ করতে পারিনি, তো সেই জন্য আজকে লাঞ্চটা আমরা এখানে করে নিয়েছিলাম। বাকি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই আমরা বাইরে করব।
তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এই যে এখন সন্ধেবেলা 7টা মতো বাজছে, আর আমি আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন মেলের দিকে। বাকিরাও সবাই যাবে, সবাই যে যার মতো চলে যাবে, সবাই খুব টায়ার্ড, ওই জন্য বললো একটু রেস্ট নিয়ে পরেই যাবে। তো আমরা যারা রেডি হয়ে গিয়েছিলাম তারা প্রথমে মেলের দিকেই যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে মেলে যাওয়ার রাস্তা আমাদের হোটেল থেকে। প্রথমে ক্যাভেন্ডার্স দেখতে পেলাম, আর এই রাস্তাটা মেলের রাস্তা তো সবসময় খুবই জমজমাট হয়ে থাকে, আর এই সন্ধ্যেবেলার সময় তো আরও বেশি জমজমাট। এই দার্জিলিংয়ের মেল নিয়ে অনেক কথা শুনেছিলাম, অনেক গল্প শুনেছিলাম, আজকে সচক্ষে দেখতে পেরে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে গ্লিনারিসের এই হোপের সামনে ছবি তোলার জন্য তো একদম লাইন লেগে গেছে। এখানে তো এখন প্লেস পাওয়াই যাবে না, আমারও খুব ইচ্ছা এখানে ছবি তোলার। তো ভাবলাম আজকে সন্ধ্যেবেলা এত ভিড়, আজকে আর ছবি তুলে লাভ নেই, বরং আরও সামনের দিকে এগিয়ে যাই। এখনও তো একদিন থাকবো দার্জিলিংয়ে, তো ঠিক সময় সুযোগ হয়ে যাবে এখানে ছবি তোলার। তো সেই ভেবেই আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর এই যে এই ফোয়ারাটার সামনে এসে আমরা একটুখানি বসেছিলাম, কারণ আরও বাকি সবাই আসবে, তারপর সবাই মিলে একসাথে মিট করে ঘুরবো সেই জন্য, আর খাওয়া দাওয়াটাও বাইরে করব। তারপর মেলের কাছে আরও একটা মার্কেট ছিল, সেই মার্কেটে এই যে আমরা চলে এসেছি। এখানে প্রচুর দোকান ছিল, সমস্ত শীতের জামা কাপড়, তার সাথে ছাতা, আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখান থেকে টুকটাক কেনাকাটাও করার ইচ্ছা আছে বাড়ির সবার জন্য। তবে দামগুলো যে খুব সস্তা সেরকম বলবো না, আমাদের এখানকার মতোই দাম, খুব একটা যে কম দাম সেরকম নয়। তো যাই হোক, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সময়টা তো ভালোই ছিল, কিন্তু তারপর হঠাৎ করে এই মার্কেটে ঘুরতে ঘুরতেই এলো মুষলধারে বৃষ্টি। মানে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর এই যে যেই মেল একটু আগে একদম জমজমাট হয়েছিল, লোকজনে পরিপূর্ণ হয়েছিল, সেই মেলই দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমরা বৃষ্টি থামার অপেক্ষায় প্রায় 1-1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম বৃষ্টি থামার কোনো নামই নেই, তো তখন হোটেলেই আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল, সে বেরিয়ে তাড়াতাড়ি রুমে চলে গিয়েছিল। তো তাকে বললাম ছাতা নিয়ে আসতে। সেই ছাতা নিয়ে আসার পর আমরা সেই ছাতা নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর আমরা একটা খাবার দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম, সেই জন্য সেখান থেকেই মোমো, চাউমিন এইসব খেয়ে রাতের ডিনার করে নিয়েছিলাম। আজকে সারাদিন ঘোরাঘুরি করে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোই ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের দিনের দার্জিলিং নিয়ে ফিরবো নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।